আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি প্রথমে সমবেদনা জ্ঞাপন করছি, দুঃখ প্রকাশ করছি। আসলে ব্যবস্থাপনার যারা ছিলেন তারা হয়তো সিরিয়াসলি ভাবেন নাই, একটা অংশ রোদ্রের মধ্যে বসে আছে। আমি এই জন্য আমার বক্তব্য সংক্ষেপ করে ফেলবো। আল্লাহ আপনাদেরকে দান করুক, কষ্ট করে বসে আছেন। জায়গা থাকলে আমি বলতাম যে চেয়ারগুলো শিফট করে এদিকে নিয়ে আসেন। যদি ব্যবস্থাপনার দেখেন একটু রাস্তাটা মাঝখানে করে এদিকে আনলে কিছুটা রোদ থেকে বাঁচে কিনা দেখেন দেখি। যদি এই ২ হাত জায়গা আসলেও অন্তত তার রৌদ্র থেকে বাঁচবে। আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সকাল থেকে কাজ করার পর আপনারা লাঞ্চের বিরতিতে লাঞ্চ না খেয়ে কষ্ট করে এখানে আসছেন। তো ব্যবস্থাপনাকে আমি জিজ্ঞাসা করছি আমাদের বাবা কিছু খাওয়াবা কিনা, আছে লাঞ্চের ব্যবস্থা আছে। দেরি হচ্ছে আর কি একটু। সম্মানিত ভাই সব, আমি নিজে শুধু আইন পেশা না, আমি ব্যবসায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমি বাংলাদেশের লিডিং ৫-৭টা ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার। ফলে বাংলাদেশের যত বড় বড় শিল্প গোষ্ঠী আমার কাজ করার সুযোগ হয়েছে। এতবার একটা অবিবেচক সিদ্ধান্ত কি করে সরকার নিল? বিবেকহীন ভাবে ইনফ্রাস্ট্রাকচারের সাথে লজিস্টিক সাপোর্ট ছাড়া হুট করে এখানে শিল্পটাকে শিফট করে দিলেন। এই যে সাফারিংসটা, কে তার জবাব দেয়? প্রোডাক্ট যা তৈরি হয়ে গেছে বিক্রি করতে পারতেছে না, পড়ে আছে। কতদিন থাকবে, কতদিন পর বিক্রি করবে আল্লাহই জানে। র মেটেরিয়াল যেটা খরচ হয় তারও পয়সা উঠে না, অনেক সমস্যা। তো এক ভাই ঠিকই বলছেন যে শ্রমিকদের যে যান প্রাণে খাটে, আসলে কঠিন একটা পেশা। নর্মাল কোন লোক 1 ঘন্টা থাকলে অসুস্থ হয়ে পড়বে। এই যে কেমিক্যালের গ্রান, লেদারের গ্রান, ফিনিশ গুডের গ্রান, আপনারা কিন্তু দিনের পর দিন এই প্রোডাকশনে ভূমিকা রেখে যাচ্ছেন। মালিকরা অনুভব করে, কিন্তু তাদের যদি প্রোডাকশনের আউটপুট না আসে তারা তো হতাশ, ব্যাংক ঋণ বেড়ে যাচ্ছে। এর প্রধান কারণ একটাই, অবিবেচকের মতো অদূরদর্শিতার কারণে আজকে এই দুর্গন্ধের কারণ হয়েছে। যাতে অভিশাপ দিচ্ছে তাদেরকে, তাদের এই অপকর্মের কারণে আজকে আমাদের শিল্পটা পথে বসতে বসছে। বাংলাদেশের 2টা মূল্যবান সম্পদ আল্লাহর দান, একটা হচ্ছে জনগোষ্ঠী ম্যান পাওয়ার, আরেকটা হচ্ছে লেদার শিল্প। আমরা 90% মুসলমান, সাংবৎসরিক ভাবে আমরা গরু খাই। কি বলেন? গরু জবাই হচ্ছে বাজারে, ঘাটে, হাটে, মাঠে, দোকানে। র মেটেরিয়ালস অ্যাভেলেবল। অন্য দেশে র মেটেরিয়ালস এনে ফিনিশ গুড আকারে প্রোডাক্ট করে তারপর মার্কেটিং করে। আমার তো অ্যাভেলেবল র মেটেরিয়ালস, অনেকগুলি ন্যাচারাল জিনিস এখানে আছে। আমি এক ইঞ্জিনিয়ার সাথে আলাপ করছিলাম, চাচা ভাই আমাদের চামড়ার দামটা তো উন্নত কেন? উনি বলেন প্রাকৃতিক কারণে, পরিবেশগত কারণে ছাগল এবং গরুর চামড়া যে কোয়ালিটি হয় এটা পৃথিবীর অনেক দেশ থেকে উন্নত। আমার তখন মনে পড়লো পাট শিল্পের কথা। এই পাটের যে আউটপুট, এটা এক্সেলেন্ট। 6 মাস পরে, 9 মাস, 2 বছর পরেও আপনি যদি পলিথিন ইউজ করেন, এই মাটির নিচে পলিথিনই পাবেন, পরিবেশ নষ্ট হয়ে যায়। ক্যান্সারের অন্যতম কারণ যে করে এটা হলো একটা। কিন্তু পাট 4 থেকে 5 মাস পচে যায়, মাটির নিচে আর কিছু পাবেন না। এটা এমন পরিবেশ বান্ধব, এটা আল্লাহর দান। এক বিশিষ্ট শিল্পপতি বলছিল যে এটা যদি আমেরিকাতে থাকতো পাট, তাহলে তারা বিশ্ব থেকে কি পরিমাণ ডলার ইনকাম করতো কল্পনা করা যায় না। আমরা গরিব দেশ, টেকনোলজি নাই, সাপোর্ট নাই, পলিটিক্যাল ইনিশিয়েটিভ নাই, আমরা এটার কোনো বেনিফিট পাচ্ছি না। কাঁচা অবস্থায়ও গাছ সাধারণত অক্সিজেন ছাড়ে, আমরা অক্সিজেন নেই। কার্বন ডাই অক্সাইড সে গিলে অ্যাবজর্ব করে, আর আমরা কার্বন অক্সাইড ছাড়ি, অক্সিজেন নেই। সবচেয়ে বেশি যে কয়টা প্লান্ট কিংডমের মধ্যে অক্সিজেন ডিসচার্জ করে আর কার্বন ডাইঅক্সাইড রিসিভ করে, পাট তার মধ্যে অন্যতম। অনেকেই জানতো, আমি নিজেও জানতাম না। অনেকগুলি বিষয় আছে যেগুলি নাকি আল্লাহর দান। এটা দুর্ভাগ্য, সৎ নেতৃত্বের অভাবে, যোগ্য নেতৃত্বের অভাবে, সাহসী নেতৃত্বের অভাবে আজকে আমরা এই সাফারিংসে পড়ছি। আমি লম্বা করবো না কথা। যেই বিষয়গুলি সমস্যাকারে এই 2 ভাই উল্লেখ করলেন,
আমি আমার দলের পক্ষ থেকে এটুকু অঙ্গীকার করতে চাই, আশাবাদ ব্যক্ত করতে চাই, আল্লাহ পাক আপনাদের দোয়ায়, সমর্থনে, ভোটে যদি আমরা সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ এগুলিকে অগ্রাধিকারের ভিত্তি দিয়ে আপনাদের সাথে নিয়ে সমাধান করবো ইনশাআল্লাহ। এটা পসিবল, পর্যায়ক্রমে পসিবল, ইম্পসিবল কোন জিনিস নেই। এত সম্ভাবনা আল্লাহ পাক দিয়েছেন। এই বর্জ্যের কারণে যে ক্ষতিটা হচ্ছে, ড্যামেজ হচ্ছে, যে হাকিম ভাই বললেন যে 40% যে বর্জ্য, 20% অ্যাবজর্ব করার ক্ষমতা এখানে আছে, বেশি নাই, আর 20% রেসিডিউ থেকে যায়। এটা ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, এর কোনো ব্যবস্থা নাই। অনেক আগের পরিকল্পনা ছিল, 2 বছর 3 বছর লাগে 200 একর জায়গা অ্যাকোয়ার করে ট্রিটমেন্ট প্ল্যান করা, সেখানে পিটি করা, সেখানে তো কোনো কঠিন কাজ নাই। উদ্যোগের অভাব। কারণ একটাই, ক্ষমতা কিভাবে থাকবে, আর ক্ষমতা যে অবৈধভাবে আসে, এটা গিল্টি ফিলিং এর কারণে সবসময় শত্রু হবে সবাইকে। এবং পত্রিকা থেকে অবাক হয়ে যায় মানুষের কত টাকা দরকার হয়। আজকে একটা দেখলাম অনলাইনে, সার্চ করা ছাড়া, যাচাই ছাড়া বলা ঠিক না, আমি আবেগটা রাখতে পারলাম না, নাম বলা ছাড়া বলে দিই। কত ভরি স্বর্ণ তার দরকার। বিশেষ একটা ব্যাংকের লকারে কত ভরি স্বর্ণ পাওয়া গেছে, আপনারা জানেন আমার চেয়ে ভালো। তো আমার সুযোগ হয়েছিল এই বেগমপাড়া যারা বাড়ি বানায় তাদের কারো কারো দাওয়াতে, মানে জানার আর কি, একটা লোকের কতগুলি সম্পদ প্রয়োজন। বাংলাদেশের মানুষের রক্তে গড়া, পানি করা পয়সা চুরি করে নিয়ে বিদেশে টাকা বানাইছে। আপনি কামাই রোজগার করেন, আমাদের হিংসা নাই, আমাদের হিংসা নাই, করেন, আপনি কামাই করেন। কিন্তু প্রমাণ কি হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলো সমস্ত ব্যাংকগুলির কাস্টোডিয়ান, কন্ট্রোলিং ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের কাস্টোডিয়ানও এমন চুরি করছে, তিনিও পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিচার ব্যবস্থা তো ক্রাশ করে দিয়েছে। আপনারা সাক্ষী, আমরা কেউ বাড়ি করে থাকতে পারি না, কেউ বাড়ি করে থাকতে পারি না। আমাদের 1 লক্ষ জনশক্তি জেল খাটছে, 1 লক্ষ, 5,000 জনকে শহীদ হয়েছে। এর মধ্যে মহিলা আছে প্রায় 2,000-এর উপরে। চিন্তা করতে পারেন, মহিলাদেরকে জেলখানে নিয়ে গেছে। বাবা বেটা কথা বলছে, খাইতে বসাতে ধরে নিয়ে গেছে, ষড়যন্ত্র করছে, জঙ্গি আলোচনা, জঙ্গির আক্রা, কত রকম ভাবে যে এই জনপদকে ধ্বংস করার চেষ্টা করেছে, শুধু ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য। ক্ষমতা কি চিরস্থায়ী জিনিস? জি না। তো ইজ্জমান তাসাও তো জিল্লুমান তাসাও বিয়াদিকাল খায়। ইজ্জত বেইজ্জতির মালিক কে? আল্লাহ। প্রমাণ করে দিলেন, প্রমাণিত জিনিস আবার দেখাই দিলেন আল্লাহ।